রাজনীতিতে ভিন্নমত দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক, দলগুলোকে বিরত থাকার আহ্বান বিএনপির। বিরোধীদের দমনের মানসিকতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরামর্শ জামায়াতের। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্ন মতের প্রতি দমন, আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এখনো বিদায় নেয়নি ফ্যাসিবাদ, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলায় পতিত শক্তির সুযোগ নেওয়ার শঙ্কা রাজনীতিকদের। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। প্রতিটা জায়গায় এখন তাদের তারা কাজ করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশের মসজিদে বিশেষ দোয়া। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশ এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের, অনলাইন অফলাইনে দুই মাধ্যমেই চলবে প্রচার। মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন, 5 ব্যাংকের অর্থ ফেরত না দিলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা গ্রাহকদের। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। এবং অভিবাসন নিয়ে ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ, তৃতীয় বিশ্বের বাসিন্দাদের জন্য বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের দরজা। 19 দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত। রাজনীতিতে ভিন্নমত পোষণ করলে দমনের চেষ্টা দেশের জন্য দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে রাজনীতিকদের নিয়ে নেতিবাচক প্রচারণায় গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়। একই আলোচনায় জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করতে হলে রাজনীতিকদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরগরম রাজনীতির মাঠ। নিত্যদিনের অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণায়। কোনো রাজনৈতিক দলের শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশনে সামাজিক মাধ্যমে রাজনীতিকদের ভিন্নধর্মী প্রচারণার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনকভাবে এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ভিন্নমতে সহনশীল পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে। প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই। মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। এদিন প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা সুযোগ নেবে। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন যদি আপনারা উপহার দিতে পারেন, এই টেক্সটাইল সেকশনকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান বিএনপি নেতাদের। নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে ফ্যাসিবাদ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাসান থেকে গণসমাবেশে যোগ দিয়ে তিনি আরও বলেন, পুরনো ফর্মুলায় আর নতুন বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকার আর কেউ দেখতে চায় না বলেও জানান জামায়াত আমির।
ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশ। শুক্রবার সকাল থেকেই ভাসানটেকের বিআরপি মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ। মূলত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজিত গণসমাবেশে যোগ দেন শিবির ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, সংস্কার বিরোধীদের ক্ষমতায় দেখতে চায় না দেশের জনগণ। এদেশের নেতৃত্বের পরিবর্তন নাই, এদেশের সিস্টেমকে পরিবর্তন করতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে সঙ্গে নিয়ে এদেশকে আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের জীবন দিয়ে, রক্ত দিয়ে, বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে করতে জানবে তারাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে। রাজনীতি পলিটিক্স বাংলাদেশের জনগণ আর চায় না। সুতরাং সংগত কারণে এখন মানুষ বিকল্প চাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জনগণ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোনো সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার। ফ্যাসিবাদের একটা অংশ বিদায় নিলেও নব্য ফ্যাসিবাদ তৈরির সকল লক্ষণ এখনো বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই, শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই, এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন। জনগণের সম্পদ চুরি, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানের গণরুমে র্যাগের নামে টর্চার ও দুর্নীতির কোনো অভিজ্ঞতা জামায়াতের নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তাদের তো অভিজ্ঞতা নাই, তারা দেশ চালাবে কেমনে? হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। কোন অভিজ্ঞতা নাই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। কোন প্রক্রিয়ায়, কিভাবে, কোন কোন বিষয়ে হবে গণভোট তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের বড় একটি অংশ এ বিষয়ে কিছুই জানে না। এমন অবস্থায় বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানাচ্ছেন, গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে অফলাইন অনলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা, আর এতে যুক্ত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংস্কার, গণভোট নিয়ে নানা আলোচনা রাজনৈতিক মহল, নীতি নির্ধারণী পর্যায়ে আর বিশিষ্ট জনদের মধ্যে। এরই মধ্যে জারি হয়েছে গণভোট অধ্যাদেশও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ গণভোটের প্রধান অংশীজন যারা, সে গণমানুষ এ প্রক্রিয়া সম্পর্কে কতটা ওয়াকিবহাল। শহরের অলিগলি কিংবা গ্রামীণ জনপদ, ব্যানার, ফেস্টুন, তোরণে সবখানি এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটা জানে সাধারণ মানুষ? ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বটতলী গ্রামে কথা হয় ফসলের মাঠে কাজ করা এসব মানুষের সঙ্গে। কোন বিষয় এটা আমি কই চাচ্তাম না, আমি জানি না। এটা আমি আজকে আপনাদের শুনলাম। গণভোট সম্পর্কে আমাদের সেরকম কোনো কিছু ধারণা নাই, এটা তো জানার জন্য আগ্রহ ছিল আর কি। নানা আলোচনায় জমজমাট, চায়ের দোকানের আড্ডা, কিন্তু সেখানে দেখা গেল গণভোট নিয়ে অনেকের ধারণা এখনো পরিষ্কার নয়। গণভোট হবে এইটুকুই জানি, এরকম ধারণা আমাকে কেউ বলো নাই আর দেও নেই। এটা মানুষের কাছে একটু খোলসা খোলার দরকার। গ্রামীণ জনপদ পেরিয়ে খোদ রাজধানীতেও দৃশ্যপট অনেকটা একই রকম। এখানেও গণভোট নিয়ে অন্ধকারে নাগরিকদের বড় একটি অংশ। এটা তো হানা ভোট হবে, এখন কোন বিষয় কি হবে সেটা তো আমরা পুরোপুরি জানি না। আসলে গণভোট সম্বন্ধে তেমন কিছু আসলে আমরা এখনো জানি না। হইলে ভালো হবে না খারাপ হবে ওগুলি আসলে আমরা অবগত না। বিশেষজ্ঞরা মনে করেন, প্রচারণায় ঘাটতির পাশাপাশি বেশিরভাগ নাগরিকের জন্য একেবারে নতুন এই নির্বাচনটি নিয়ে জানাশোনা কম। সেক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বিশ্লেষকদের। জনগণকে যে জিনিসটা বোঝাতে হবে, সংস্কার বা রিফর্ম যদি হয় তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, আর যদি সংস্কার না হয়, রিফর্ম যদি না হয়, তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে। এই ক্ষেত্রে সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি আছে, একই সাথে নির্বাচন কমিশনকে এখানে হাত লাগাতে হবে। এর সাথে যদি রাজনৈতিক দলগুলো যুক্ত হয়, তাহলে আমাদের পক্ষে ইজিলি বোঝানোর একটা চেষ্টা আমরা করতে পারবো।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোট নিয়ে ব্যাপক মাত্রায় সচেতনতার কাজটি করবে সরকারের কয়েকটি মন্ত্রণালয়। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা। মানুষকে বোঝানো যে কিভাবে আপনি গণভোটটা দিবেন। তো এটা পুরো আসলে ইন্টারিম গভর্নমেন্টেরই দায়িত্ব এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রচার করা, এবং সে কাজটা আমরা খুব ভালোভাবে করব, এবং এই কাজটা ইলেকশন কমিশনও তার মতো করে করবে। সব মিলে আমরা মনে করি যে এটা খুব ইজি কাজ। তবে জানাশোনা কম থাকলেও গণভোট নিয়ে আগ্রহের কমতি নেই কারো মধ্যেই। সরকারের তরফ থেকে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। তারই অংশ হিসেবে শনিবার রাজধানীতে মক ভোটিং বা প্রতীকী ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর দেশের মসজিদগুলোতে দলের পক্ষ থেকে ওই দোয়া আয়োজন করা হয়। একই সঙ্গে নয়াপল্টন জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে আছেন। বর্তমানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তিনি। গেল রোববার রাত ৮টায় বেগম জিয়াকে রাজধানীর এভার কেয়ারে হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। বাংলাদেশের উৎপাদন খাতে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চায়না এক্সিম ব্যাংক। সবুজ প্রযুক্তি, পাটপণ্য, বস্ত্র ও ওষুধ শিল্পে বড় বিনিয়োগের কথা জানিয়েছেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে ইয়াং ডংনিং বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত খাতে বৃহৎ বিনিয়োগের পর চীনা উদ্যোক্তারা এখন বাংলাদেশের উৎপাদন রূপান্তর প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী। বিশেষ করে ছাদের সৌর প্যানেল, সবুজ শক্তি, জৈব সার ও প্লাস্টিকের বিকল্প উৎপাদনে পাটের সম্ভাবনাকে কাজে লাগাতে বড় বিনিয়োগে আগ্রহী তারা। মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন। একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু না হলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণা দিয়েছেন আমানতকারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। তারা জানান, মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন পার করছেন তারা। আমার এই টাকা চলে গেলে আমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবো না। আমার চাকরির বয়স সেই, আর আগের মতো পরিশ্রম করার শক্তি আমার আর নাই। সাইমা আহমেদ 10 বছর ব্যাংকে টাকা রেখে এখন বিপাকে। আসছে জানুয়ারিতে ছোট মেয়েকে স্কুলে ভর্তি করানোর কথা। শিক্ষার সঙ্গে ঘরের বয়স্ক মানুষটির চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে মানববন্ধনে দাঁড়িয়েছেন প্রেস ক্লাবের সামনে। পরিশ্রম করে টাকা অর্জন করছি, আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই নাই। এটা আমার টাকা, আমি কষ্ট করে টাকা জমিয়েছি। একই কাতারে দাঁড়িয়ে মোস্তফা কামাল জানান, দেশের রেমিটেন্স বাড়ানো যোদ্ধা বাড়ি ফিরে এখন অভাবগ্রস্ত। 15 বছরের যে কষ্টার্জিত যে টাকা রেমিটেন্স বৈধভাবে আমি যেভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি, ওই টাকাগুলো আমি এখন তুলতে পারতেছি না। আমি ব্যাংকে গেলে আমাকে দূর দূর করে তারা অপমান করতেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে আসা 5 ব্যাংকের ভুক্তভোগীরা নিজেদের অসহায়ত্বের কথা জানান। শিক্ষা, স্বাস্থ্যের ন্যূনতম অধিকার বঞ্চিত, সঙ্গে নিজের জমানো টাকা তুলতে গিয়ে ব্যাংকে প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন গ্রাহকরা। ফলে এবার আস্থা ফেরাতে 4 ডিসেম্বরের মধ্যে অর্থ ফেরত দেওয়ার দাবি গ্রাহকদের। আমাদের পিঠটা দেওয়ালে ঠিকে গেছে, আমার মা অসুস্থ, আমি চিকিৎসার জন্য সেই টাকাটা বের করতে পারছি না। 4 তারিখের মধ্যে আমাদের এই টাকাগুলো যদি আমরা গ্রাহকরা না পাই, আমরা বাংলাদেশ ব্যাংকে
গাঁও কর্মসূচি পর্যন্ত দিতে পারে। পেনশনের টাকা রাখছে, শেষ বয়সে চিকিৎসা করাতে পারছে না, পরিজন নিয়ে চলতে পারছে না, আমি নিজেই ভুক্তভোগী। গত 9 নভেম্বর 5 দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে একটি নতুন রাষ্ট্রীয় ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের কবলে শাকসবজির বাজার। শীতকালীন সবজির দাম না কমার সবচেয়ে বড় কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কৃষকদের ক্ষেত থেকে ভোক্তার ঝুড়ি পর্যন্ত হাত বদলায় কমপক্ষে 5 থেকে 6 বার। এতে কেজিতে বাড়ে 20 টাকা পর্যন্ত। আর তাই শীত ঘনিয়ে এলেও স্বস্তি নেই দামে। সরবরাহ বাড়লে দাম কমার আশা ব্যবসায়ীদের। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। প্রকৃতিতে শীতের আমেজ, কিন্তু বাজার উত্তপ্ত। মৌসুমী সবজির দামে নেই শীতের ছোঁয়া। জীবনযাত্রা ব্যয় যখন লাগাতার বাড়ছে, তখন ভোক্তার খাবারের তালিকা ছোট হয় যেন নিয়তি। ভোক্তার জন্য রাজধানীর কারওয়ান বাজারের রোববারের সকালটাও শুরু হলো ভরপুর হতাশা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম পড়তির লক্ষণ নেই। ক্রেতারা কিনছেন কম, মুখে হতাশার ছাপ। বিক্রেতাদের ব্যাখ্যা, সরবরাহ কম, আরও 1 মাস গেলে দাম কমতে পারে। কিন্তু এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না কেউই। বৃষ্টি আছে, এই লেগে ফসল আর গাছপালা হয় নাই, লেগে দাম বেশি। আবার মনে করেন এই মাস পরে আল্লাহ নবীর দাম কমে যাইব। শীতকালীন যে সবজি খাওয়া আমাদের যে প্রবণতা বা ইচ্ছা থাকে, সেটা এখন পর্যন্ত ওই পরিমাণ দাম কমার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। শহরে বাজারের চিত্র যেমন হতাশার, তেমনি পাড়া মহল্লার অলিগলি চিত্র আরও ভয়াবহ। ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের কাছে বাজারের তুলনায় বাড়তি গুনতে হয় কেজিতে অন্তত 20 টাকা। অভিযোগ, পাইকারি বাজারে সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। আরবদারে বলতে হবে যে বাজার বেশি কেন, আরবদারে বলতে হবে। কিছু কিছু ফইরে আছে 2-3জন মিলা ওই ট্রাকের যত মাল আছে ওরা কিনা ফেলে তখন 5 কেজি 10 কেজি করে আমাদের কাছে ওরা লাভবান হয়ে আরো বেশি দামে বিক্রি করে। শীতের মৌসুম, সবজির সমাহার, কিন্তু দাম নেই হাতের নাগালে। বাজার কিংবা মহল্লা, দামের তারতম্য নিয়েও বেজায় অখুশি ক্রেতারা। সিন্ডিকেটের শেকড় খুঁজতে সময় সংবাদের গন্তব্য মানিকগঞ্জ। যান্ত্রিক শহর, ঘুম থেকে জাগার আগেই গ্রামের হাটে জমে ওঠে সবজি বিক্রি। কৃষকের হাতে থাকা বেগুন, ফুলকপি, সিম সবই রাজধানী থেকে অন্তত 3 গুণ কম দামে মিলছে এখানে। আমার কাছে অন্যায় হয়, কারণ আমরা তো বেশি দাম পাই না। ব্যাপারটা ঠিকই বেশি আছে, আমরা তো বেশি দাম পাই না। বেগুন আনে বসে রয়েছি, এখন যে কেউ 30-35 টাকা কয়, তাহলে আমার ব্যস্ত হইব, এ নিয়ে আমি কি করব? এখানে স্পষ্ট হয়ে ওঠে সিন্ডিকেটের কারসাজি। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় স্থানীয় ফুরিয়ার কাছে, তারপর আড়ত, সেখান থেকে ঢাকার আরেক মধ্যস্বত্বভোগীর হাতে, এরপর পাইকার হয়ে পৌঁছায় খুচরা দোকানদারদের কাছে। এভাবে 5-6 ধাপ পেরিয়ে সবজি আসে ভোক্তার পাতে। প্রতিটি ধাপেই দাম বাড়ে 5 থেকে 20 টাকা। তাই গ্রামের বাজারে 30 টাকার সবজি ঢাকায় এসে সেঞ্চুরি হাঁকায়। গ্রামের এসব বাজারগুলো থেকে হাত বদলের যাত্রা শুরু হয় শীতকালীন সবজির। আর প্রতিটি বদলেই কেজি প্রতি বাড়ে 10 থেকে 20 টাকা। মূল্যবৃদ্ধির এই প্রতিযোগিতায় কৃষকের হিস্সা কতটুকু? কৃষকের সেই হিস্সা থেকে যায় মাটির কাছেই। ভোরের আলো ফোটার আগেই মাটির কাছে নত হয়ে সোনা ফলাচ্ছেন মনিরুজ্জামান। তবে বাজারের অন্যায় দামে বছর বছর হতাশায় নিমজ্জিত মনিরুজ্জামান। মাল আজকে নিয়ে গেছি নিবি না, আজ নমুনা মাল এখন এই দাম মানে 20 টাকা 15 টাকা। মনিরুজ্জামান একা নন, লাখো মনিরুজ্জামানের গল্প একই। শ্রম ও ঝুঁকি তাদের, কিন্তু লাভটুকু ভোগ করছেন অন্য কেউ। তবুও মাটির দিকে উবু হয়ে ধ্যানমগ্ন থাকেন কৃষক। ব্যাপারটা যদি কিনা না নেয় বুঝছেন, তাহলে তো মনে করেন এটা আমরা তো নিয়ে খুঁড়িয়ে রাখা বেচতে পারব না। সময় বদলায়, বছর যায়, নতুন বছর আসে। মাঝখানে দাঁড়িয়ে সিন্ডিকেটের হাসি যেন সবার চেয়ে চওড়া হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মানিকগঞ্জ। বড়দিন উপলক্ষে প্রত্যাশা মতো পোশাক রপ্তানি করতে পারেননি গার্মেন্টস মালিকরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবিও দিচ্ছে এমন তথ্য। উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক মন্দা ও ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাবে কমে গেছে ক্রেতাদের ক্রয় ক্ষমতা, যার নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি কোন দিকে যাবে এমন দোলাচলেও ক্রয়াদেশ কমিয়েছেন পশ্চিমারা। রপ্তানির ইতিবাচক ধারায় ফিরতে সমন্বিত ও কৌশলগত কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। পশ্চিমা বিশ্বে প্রতি বছর জমকালোভাবে পালন করা হয় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসব ঘিরে বেচাকেনা বাড়ে ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে। ক্রেতা মুখর থাকে নতুন পোশাকের দোকান, বিক্রয় কেন্দ্র।
বাড়তি বিক্রিতে পণ্যের যোগান দিতে বড়দিন উপলক্ষে বাংলাদেশে নতুন ডিজাইনের পোশাকের ক্রয়াদেশ আসে মে থেকে জুনে, যা রপ্তানি হয় সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। ক্রিসমাস পোশাকে নতুন ডিজাইন সহ উচ্চ মূল্যের পোশাকের ক্রয়াদেশও বেশি থাকে এই সময়। তবে এবারের পরিস্থিতি হতাশাজনক বলে জানান রপ্তানিকারকরা। ক্রিসমাসকে কেন্দ্র করে যে একটা বিগ ভলিউমে হিউজ কোয়ান্টিটির অর্ডার আসতো সেটা আসে। মার্কিন যে বায়ার আমাদের, সেই বায়াররা আমদানি যেটা করতো সেখান থেকে কমিয়েছে, আর নতুন করে বাল্ক অর্ডারগুলি এখনও প্লেস করা শুরু করেনি, কারণ তারা এখনও নিশ্চিত না আসলে ফাইনালি গিয়া কোন দেশে কি ট্যারিফ হবে। ইপিবির তথ্য, চলতি অর্থবছরের প্রথম 4 মাসের মধ্যে কেবল জুলাই ছাড়া বাকি 3 মাসেই কমেছে তৈরি পোশাকের রপ্তানি আয়। উদ্যোক্তাদের দাবি, ইউরোপের বাজার ধরতে যখন মরিয়া হয়ে উঠেছে চীন, ভারত, তখন সম্প্রতি বিভিন্ন কারণে বাংলাদেশে বন্ধ হয়েছে কয়েকশো কারখানা, যার নেতিবাচক বার্তা যাচ্ছে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে। সেই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অস্থিরতার প্রভাব পড়ছে ক্রয়াদেশে। ক্রিসমাসের মালগুলি যখন যেত তখনই ট্যারিফ, যখনই যেত তখনই নির্বাচন, যখনই যেত তখনই আনরেস্ট, যখনই যেত তখনই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সুখকর নয়। বিদায় আমরা ওয়েট করতেছি ফিউচার কি হবে, আমাদের ইলেকশন কোথায় যাবে, দেশের পরিস্থিতি কোথায় যাবে, নির্বাচিত সরকার আসবে, দেন সবার কনফিডেন্ট ফিরে আসবে, আবার আমাদের ক্রিসমাস বলেন, ক্রিসমাস আবার ব্যবসার ফ্লোটা সামনের দিকে এগিয়ে যাবে বলে, এটাই হলো আসলে বাস্তব। প্রধান উপদেষ্টার গাইডলাইন অনুযায়ী হয়তো বা ফেব্রুয়ারিতে ইলেকশনটা হয়ে যাবে, এরপর হয়তো বা বায়াররা আমাদেরকে ফুল সুইংয়ে অর্ডার আগের মতো দিবে, যা দ্বারা আমাদের ক্যাপাসিটি আমরা ফুলফিল করতে পারবো। বৈশ্বিক টালমাটাল পরিস্থিতিতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যবসায়ী সংগঠনগুলোকে সমন্বিত কৌশলগত কর্মপরিকল্পনা তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। বিজিএমএ বিকেএমএ তাদের দিক থেকে চিন্তা করতে হবে, তাদের একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আর এর পাশাপাশি যারা আসলে ক্ষমতায় আসতে চান সেই সমস্ত দলগুলো নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলতে হবে যে এই রপ্তানিকারকদেরকে বাঁচানোর জন্য তাদের পরিকল্পনাটা কি আসলে। বন্দরের মাসুল ও শুল্ক জটিলতা কমিয়ে রপ্তানি সহায়ক পরিবেশ তৈরি করা না গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ঘন ঘন কিলিং মিশন বা হত্যাকাণ্ড হলেও ধরাছোঁয়ার বাইরে মূল সন্ত্রাসীরা। নগরীর এক্সেস রোডে ছাত্রদল কর্মী সাজ্জাদকে সামনে থেকে গুলি করে হত্যার পর 1 মাসেও গ্রেপ্তার হয়নি মূল সন্ত্রাসীরা। উল্টো মামলার তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার চায় পরিবার। নূরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। গত 29 অক্টোবর গভীর রাতে গোলাগুলি, ব্যানারে মেয়রের ছবি নিয়ে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদের। দোতলার এই ভবন থেকে বের হয়ে ওই রাতেই সৈয়দশাহ রোডের মুখে সাজ্জাদকে সামনে থেকে গুলি করে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে 5 আগস্টের পর যুবলীগ ও তাঁতিলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকা আসামিরা ওই এলাকায় দখল ও চাঁদাবাজি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। হত্যা মামলার পর তারা পলাতক, ফলে ফিরেছে স্বস্তি। আর ওগুলো সন্ত্রাস হামলা সাদা এখন নাই, এদিকে এখন সব ক্লিয়ার। আগে আতঙ্ক ছিল মানুষ, এখন মোটামুটি স্বস্তিতে আছে। সাজ্জাদের বাবা জানান, হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হলেও সোহেল, বোরহান ও মিল্টন সহ মূল আসামিরা গ্রেফতার হয়নি এখনো। উল্টো মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি পক্ষ। মামলা হওয়ার 20 দিন পরে কেন আরেকটা মামলা হবে, এটা আমি চক্রান্ত হিসেবে দেখতেছি। সাজ্জাদের ভাইয়ের অভিযোগ, দ্বিতীয় মামলা করতে তার মাকে বিভ্রান্ত করছে একটি পক্ষ। মামলা তুলে নেওয়ার জন্য নেতা ফোন দিছে, আম্মা তো হয়তোবা ওনারে কোনো প্রণবল বা কোনো কিছু ভয়ভীতি দেখাচ্ছে। এদিকে মামলার তদন্তভার বাকুলিয়া থানা থেকে দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় মামলা হওয়ার কোনো সুযোগ নেই। কি ঘটালো, পিছনে কে আছে, মূল মোটিভটা উদ্ঘাটন করি আমরা মূল আসামি যারা তাদেরকে গ্রেফতার করব। আরেকটা মামলা হচ্ছে, এটার বিষয়ে আমি জানি না। একই ঘটনায় 2টা মামলা হওয়ার নজির। এর আগে গত 29 মার্চ নগরীর অ্যাক্সেস রোডে মোটরসাইকেল থেকে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে 2 জনকে হত্যা করে দুর্বৃত্তরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে গভীর রাতে আবারও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সাদ্দাম হোসেন। এর আগে বুধবার সন্ধ্যায় একদল যুবকের প্রকাশ্যে গুলিতে আহত হন 3 জন। দফায় দফায় গোলাগুলি প্রাণ গেল একজনের।
বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়ায় দ্বিতীয় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাদ্দাম হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। স্বজনরা জানায়, মধ্যরাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে দাবি পরিবারের। দিলীপ, বাবুল আর হইল পলাশ, তারা তিনজনে দেখে নিয়ে গেছে। 2টার সময় আমার পুত্রবধূ আমাকে ফোন দিছে, আব্বা সাদ্দাম নিতে গুলি করে আমার একটা বুক, আমার বুক কালি কইরা লাইছে গো। যারা যারা জড়িত আছে তাদেরকে সবাইকে আমরা ফাঁসি। ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে হত্যার পর চাইনিজ কুড়াল হাতে নিয়ে থানায় হাজির হল এক যুবক। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মরদেহ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চাইনিজ কুড়াল নিয়ে ত্রিশাল থানায় হাজির হন অনিক। বন্ধু মুনতাসির ফাহিম তার জীবন নষ্ট করে দিয়েছে মন্তব্য করে তাকে হত্যার কথা পুলিশকে জানান। পরে তার দেয়া তথ্যে একাডেমির মাঠের পাশে পড়ে থাকা ফাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুনতাসির ফাহিম মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় 4 মাস আগে বাড়িতে আসেন তিনি। শনিবারই তার ক্যাম্পাসে ফেরার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহিমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে অনিক। তারা মাদকাসক্ত ছিল এবং তাদের পূর্ব শত্রুতার বিরোধ ছিল। এই বিরোধের জেরে সে এই হত্যাকাণ্ডটা নিজে করে মর্মে প্রাথমিকভাবে সে স্বীকার করে। তো বাকি বিষয় আমাদের তদন্তাধীন আছে। বরিশালে 1100 মেট্রিক টন চোরাই কয়লা সহ 12 জনকে আটক করা হয়েছে। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, ভোরে সদর উপজেলার চরমোনাই আনন্দঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি লাইটার ভেসেলে তল্লাশি করে 1100 মেট্রিক টন চোরাই কয়লা জব্দ করা হয়। আটক করা হয় 12 জনকে। চোরাই কয়লার বাজার মূল্য প্রায় 1,10,00,000 টাকা। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, মোংলার হিরন পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হয়। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। রেল প্রকল্পে ভয়াবহ দুর্নীতি হয়েছে জানিয়ে দুর্নীতি করার জন্যই রেল ও সড়কে বড় বড় প্রকল্প নেওয়া হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন উন্নয়ন প্রকল্পের নানা বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা ফাউজুল কবির জানান, রেলের জন্য প্রকল্প নেওয়া হয়, কিন্তু যাত্রী ও পণ্য পরিবহন সেই তুলনায় হয় না। প্রয়োজন না থাকলেও নেতারা নির্দেশে সড়ক নির্মাণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রশস্ত না করে দুর্ঘটনা এড়াতে বাঁকপ্রবণ এলাকাগুলোর বাঁক সোজা করা হবে। তিরিশ 40 কিলোমিটার রেল লাইন হয়ে গেছে, দিনে একটা ট্রেন যাতায়াত করে, তারপরে যাতায়াত করে না। এবং যাতায়াত না করার কারণ হচ্ছে যে আমাদের তো নাই লোকোমোটিভ নাই, আমাদের কোচ নাই, এবং যেগুলো আছে কোচগুলোর খুবই ভয়াবহ অবস্থা। আর একটা হচ্ছে যে রেলে তো ভয়াবহ দুর্নীতি। এই যে এই প্রকল্প পরিচালক নামে একটা সৃষ্টি হয়েছে, এরা কিন্তু এইসব গুলোকে করে, ওই দুর্নীতি করার জন্যই প্রকল্প হয়। তা আমরা সেগুলো থেকে সরে আসা, সেটা সড়কেও তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ব্রিফিংয়ে বলেন, ভর্তিযুদ্ধ শব্দটি সমীচীন নয়। উপাচার্য বলেন, প্রতিটি সিটের বিপরীতে প্রায় 80 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ভালো প্রস্তুতি দিলে এ ধরনের পরীক্ষায় ভালো করা সম্ভব বলে মনে করেন তিনি। ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হলো। আগামী 20 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাগুলো খুবই প্রতিযোগিতামূলক। আজকে আইবিএতে আমাদের 120টি সিট আছে। এই 120টি আসনের জন্য 9,526 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে। আজকে আইবিএর এই পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়াটা শুরু হলো এবং এটি ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত আমাদের বিভিন্ন ইউনিটে পরীক্ষাগুলো হবে এবং যে কোনো ত্রুটি বিচ্যুতি হলে সঙ্গে সঙ্গে আমরা সেটি আপনাদেরকে জানাবো এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নেব।
গাজীপুরে শুরু হলো 5 দিনব্যাপী জোর ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর পাড়ে ইজতেমা ময়দানে ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় জোর ইজতেমার আনুষ্ঠানিকতা। বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শরীক হন ইজতেমায়। আমল, দাওয়াত এবং দেশের প্রেক্ষাপটে করণীয় বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করার কথা রয়েছে এখানে। আগামী 2রা ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের আয়োজনে জোর ইজতেমা। দুপুরের সময় আরও থাকছে। হংকংয়ে বেড়েই চলেছে লাশের মিছিল। 2 দিন পর নিভল আবাসিক কমপ্লেক্সের আগুন। প্রাণহানি বেড়ে 128, এখনও নিখোঁজ 3 শতাধিক। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল। মানিকগঞ্জে বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে লক্কর গাড়ি ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। এমনকি বিআরটিএ সফটওয়্যার জটিলতায় সঠিক সময়ে পাচ্ছে না ড্রাইভিং লাইসেন্স জটিলতায় কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন অনেক যুবক। বিআরটিসি ও বিআরটিএ কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবিতে রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলিতে জেলার একমাত্র বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র। সকাল বিকেল 2 শিফটে 250 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। তবে পর্যাপ্ত জনবল ও লক্কর পুরানো গাড়ির কারণে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। ট্রেনিং গ্রহণের পর নিজেদের বেকারত্ব ঘুচানো এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজন পড়ে ড্রাইভিং লাইসেন্সের। কিন্তু দীর্ঘদিনেও লাইসেন্স না পাওয়ায় প্রশিক্ষণ নিয়ে কোনো লাভ হচ্ছে না বলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না লাইসেন্স। গাড়ি অনুযায়ী স্টুডেন্ট বেশি, গাড়ি কম। আমরা সময় দিয়ে এসে দাঁড়ায় থাকি, একটু বক্কর গাড়ি। যারা টাকা দিয়ে লাইসেন্স করে তারা অতি দ্রুত লাইসেন্স পায়, কিন্তু আমরা এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদেরকে দীর্ঘদিনের একটা সময় গ্যাপ থাকে, আমরা লাইসেন্সটা পাই না। কারণবশত যে কোনো সমস্যার ক্ষেত্রে হয়তো লাইসেন্সটা পাই না, এর কারণে আমাদের যে কোনো জায়গায় যে কোনো চাকরির জন্য আবেদন করতে আমাদের সমস্যা হয়। 22-23 এখানে ট্রেনিং করেছি, তো আমি এখনো লাইসেন্স পাই নাই। তো আমার পরে যারা ট্রেনিং করছে তারা লাইসেন্স পাইছে। এদিকে বিআরটিসি বলছে লক্কর প্রশিক্ষণ গাড়ির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতির নতুন প্রশিক্ষণ গাড়ি দেয়া হবে। আর বিআরটি এর কর্মকর্তা বলছেন সফটওয়্যার জটিলতায় বন্ধ রয়েছে লাইসেন্স প্রিন্টিং। তবে ই লাইসেন্সের মাধ্যমে কার্যক্রম চালানো যাবে বলেও জানান তিনি। এইখানে গাড়িগুলোর একটু আধুনিকরণ দরকার, যেটা আমি আগেও বলেছি। ইতিমধ্যে আমাদের কর্তৃপক্ষ অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে গাড়িগুলো রিপ্লেস করে নতুন গাড়ি নিয়ে আসার জন্য। যারা নাকি স্লিপ নিয়ে আসেন সেই স্লিপগুলো ই লাইসেন্স পেপারে পরিণত করা যায়। সেটা আপনার bsp.brt.gov.bd এই ঠিকানায় ঢুকে তিনি তার ই লাইসেন্স পেপারটি করে নিতে পারবেন। ই লাইসেন্স পেপার দিয়ে আপনি রাস্তায় চলাচল করতে পারবেন। জেলা বিআরটিএ অফিসে প্রতি মাসে 700 থেকে 800টি লাইসেন্সের আবেদন জমা পড়ে। সময় সংবাদ, মানিকগঞ্জ। শীতল হাওয়া, মিষ্টি রোদ, ঢেউয়ের গর্জনে সাগর যেন সেজেছে নতুন সাজে। শীতের শুরুতেই দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। পর্যটকরা আনন্দে মেতেছেন সাগরের নোনা জল ও বালুচরে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের কোমল ছোঁয়ায় বদলে যায় সাগরের রূপ। শীতল হাওয়া, নরম সূর্যের আলো, ঢেউয়ের গর্জন, সাগর যেন সেজেছে নতুন সাজে। এই মুগ্ধতা উপভোগ করতে শীতের শুরুতেই সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো ভ্রমণ পিপাসু। এক কথায় অসাধারণ। ভার্সিটি থেকে আসছি, ফ্রেন্ডরা এসেছে, এসেই আমি সাগরের প্রেমে পড়ে গেছি। আমি বারবার ছুটি পেলে আসবো। প্রথম আমার বেবিকে নিয়ে আসছি, এই জন্য অনেক মজা লাগতেছে। বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম, মজা করতে আসলাম, ভালো লাগতেছে। সাগরের যে সাউন্ডটা সেটা এনজয় করা, লাইক ভাইবটা পুরোই আলাদা। এদিকে শান্ত সাগরেও বেড়েছে উদ্বেগ। অনেক পর্যটক টিউবে গা ভাসিয়ে চলে যাচ্ছেন লাইফগার্ড সেবার আওতার বাইরে, যা পর্যটকদের জন্য নতুন করে তৈরি করছে ঝুঁকি। পর্যটকের প্রতি অবজারভেশন রাখতেছি যাতে কেউ বিপদে না পড়ে, আমরা তাৎক্ষণিকভাবে তাতে ওনাকে উদ্ধার করে নিয়ে আসতে পারি। আর সৈকতের বালিয়াড়িকে হকার মুক্ত করতে মাইকিং এর পাশাপাশি চলছে অভিযান। হকার ঢুকলে আমরা মাইকিং করে তাদের সরিয়ে দিচ্ছি। সেই সাথে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমরা পর্যটকদের সতর্কমূলক মাইকিং জারি রেখেছি। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে চাঙ্গা হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের ব্যবসা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। অভিবাসী ইস্যুতে আগ্রাসী পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এর আগে আফগানিস্তান সহ 19টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক অভিবাসী বিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযান জোরদার করতে বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন থেকে শুরু করে সীমান্তে নিরাপত্তা জোরদার। অভিবাসীদের রুখতে যেন কোনো কিছুই কার্পণ্য করছেন না তিনি। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বন্দুক হামলা ট্রাম্পকে যেন অভিবাসী নীতিতে আরও কঠোর হওয়ার সুযোগ করে দিয়েছে। এরই মধ্যেই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসী নন এমন অভিবাসীদের কেন্দ্রীয় সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন তিনি। একই সঙ্গে দেশের শান্তি শৃঙ্খলা ব্যাহত করে এমন ব্যক্তিদের বাতিল করা হবে নাগরিকত্ব। এমনকি যেসব বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সভ্যতার জন্য হুমকি মনে হবে তাদেরও বহিষ্কার করা হবে। এর আগে আফগানিস্তান সহ 19টি দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আফগান নাগরিকদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনও স্থগিত ঘোষণা করা হয়। যদিও ট্রাম্পের আগের আদেশ অনুযায়ী আফগানিস্তান সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, আরও 60টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা ছিল। এদিকে হামলার ঘটনায় আহত ন্যাশনাল গার্ডের এক নারী সদস্য মারা গেছেন। আরেকজনের অবস্থা এখনো সংকটজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক 29 বছর বয়সী রহমানুল্লাহ লাখানওয়াল আফগান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর হয়ে কাজ করত বলে জানিয়েছে FBI। শিউলি রোজা, সময় সংবাদ। হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 3 শতাধিক। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালা খুলে সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা থাকায় ভবনগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিখোঁজদের খোঁজে অধীর অপেক্ষায় স্বজনরা। সবকিছু পুড়িয়ে অবশেষে নিভেছে হংকংয়ের আবাসিক ভবনের আগুন। স্থানীয় দমকল বাহিনী নিশ্চিত করেছে যে প্রধান অগ্নি নির্বাপন অভিযান শেষ হয়েছে। তবে নিখোঁজদের খুঁজে পেতে এখনও দুচোখ মেলে অপেক্ষায় স্বজনরা। আবার অনেকেই মৃত স্বজনদের দেহাবশেষ নিতে এসেছেন। আশপাশের ভয়াবহতা যেন এসব মানুষদের দেখতে না হয় সে কারণেই কাপড় দিয়ে ঘিরে নিয়ে যান স্বেচ্ছাসেবীরা। 8 দশকেও এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেনি হংকং। সত্যি বলতে আমাদের মনে আর কোনো আশা নেই। এই আশা দিয়ে কোনো কাজ হবে না। এতগুলো ঘন্টা পার হয়ে গেছে, এখনো শত শত মানুষ নিখোঁজ। তাহলে আশা করে কি আদৌ কোনো লাভ হবে? লাশগুলো এখনো খুঁজে বের করতে হবে, তাই না? ধোঁয়ার তীব্র গন্ধ 2019 সালের সহিংসতার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এলাকার বাসিন্দারা বলেন, অনেক ভবনে অ্যালার্মই বাজেনি। তাপ আর ভেঙে পড়া স্কেফোল্ডিং এর মধ্যে আগুন নেভাতে গিয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। মাসের পর মাস অ্যালার্ম বন্ধ রাখা, সাইটে শ্রমিকদের ধূমপান, এসব অভিযোগ অনেক আগেই উঠেছিল। কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য 9টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয় কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল, যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তার লাভের অন্যতম কারণ বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের। সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের পাশাপাশি অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, 14টি কম্পিউটার এবং 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। বারবার বিপিএল-এর তারিখ পেছানোয় বিব্রত খোদ বিসিবি পরিচালক। সময় স্বল্পতায় দর্শকদের জন্য সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত হবে সে বিষয়েও সন্দিহান ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। তবে সমাধান আসতে যাচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামের পানি সংকট সমস্যায়। পানি পরিশোধনে বসানো হবে 2.5 কোটি টাকার প্ল্যান্ট।
দেশের ঘরোয়া ক্রিকেট স্থবির, অথচ কোনো এক আশ্চর্য কারণে বিপিএল মাঠে গড়াতে উঠে পড়ে লেগেছে বিসিবি। ফারুক আহমেদের অধীনে এই এক বিপিএল ঘিরে ফিক্সিং তদন্তে ঢালা ৩৮ লক্ষ টাকার প্রতিবেদন এখনো আলোর মুখ না দেখলেও বারবার তারিখ পিছিয়ে টুর্নামেন্ট আয়োজনে ঠিকই দৃঢ় প্রতিজ্ঞ আমিনুল ইসলামের বোর্ড। গভর্নিং কাউন্সিলের এমন অবস্থায় বিব্রত খোদ বোর্ড পরিচালক। তড়িঘড়ি করে করা বিপিএলে দর্শকদের জন্য সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত হবে সে বিষয়ে প্রশ্ন তুললেন ফ্যাসিলিটিস কমিটির প্রধান। এটা অনেকের জন্য আসলে বিব্রতিকর যে আমাদের 2-3টা বার ডেট পিছিয়েছে এন্ড এভরিথিং, বাট এন্ড অফ দ্য ডে আপনি চিন্তা করতে হবে যে যেটা থেকে বেস্ট রেজাল্ট আসবে সেটা করাটাই আমাদের জন্য সম্ভব। সেটার জন্য যদি 1-2 দিন দেরিও হয় আমার কাছে মনে হয় যে দ্যাট ক্যান বি গ্র্যান্টেড। আমি মনে করি যে ক্রিকেটে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ফ্যান্স। আমার হাতে এবং আমার এখতিয়ারে যতটুকু ছোট ছোট চেঞ্জেস করা সম্ভব সেটুকু আমি চেষ্টা করব। বোর্ডের নির্বাচন আর সোনার হরিণ খ্যাত বিপিএল এর বাইরে তেমন গুরুত্ব না দেয়ায় দিনে দিনে বেহাল দশা চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামের। নাম বাদে বদল হয়নি কিছুই, সমাধান হয়নি দীর্ঘদিন ধরে চলা ভেন্যুর পানি সংকট সমস্যারও। দৈনিক 4 লাখ লিটার মিঠা পানির চাহিদার বিপরীতে ওয়াসার কাছ থেকে জোটে মাত্র অর্ধেক। মাঠের জন্য আলাদা পানি পরিশোধন প্লান্ট অপরিহার্য হলেও তা বসাচ্ছে না নীতি নির্ধারকরা। 2.5 কোটি টাকা খরচে অবশেষে সে প্রকল্প হাতে নিতে যাচ্ছে বিসিবি। ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে করে এখানে যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলোকে মিট করে আয়রন কমিয়ে সল্ট কমিয়ে কিভাবে করে অলমোস্ট ক্লোজ টু মিনারেল ওয়াটার অর ড্রিঙ্কেবল ওয়াটার আনবো, সেটার জন্য 20 ঘন্টা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সেটার উপরে কাজ করে প্রতিদিন 4 লক্ষ লিটারের মতো পানি আমরা মাঠকে প্রোভাইড করতে পারবো। বিপিএল এর আগে সাগরিকায় সংস্কার হচ্ছে দর্শক আসনেরও। প্রায় 1,500 চেয়ার নতুন করে বসানো হবে আয়ারল্যান্ড সিরিজ শেষেই। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। রোনালদোকে খালি হাতে ফেরালেও কাতারে ঠিকই বিশ্বকাপ জিতল পর্তুগাল অনূর্ধ্ব-17 দল। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 ফিফা বিশ্বকাপ জিতল পর্তুগাল। গ্রুপ পর্বে 1 ম্যাচ হারলেও নকআউটে দাপটের সঙ্গে খেলেই পর্তুগাল পা রাখে ফাইনালে। সেমিফাইনালে ব্রাজিলকে হারানোয় আত্মবিশ্বাসের কমতি ছিল না দলটার। শিরোপা নির্ধারণী ম্যাচে 32 মিনিটে পর্তুগিজদের হয়ে গোল করেন অ্যানিসিও কাব্রাল। ম্যাচে গোল ওই একটাই। 1-0 ব্যবধানের জয় ছোটদের বিশ্বকাপের প্রথম শিরোপা ঘরে তোলে পর্তুগাল। এর আগে অনূর্ধ্ব-20 ফিফা বিশ্বকাপে 2বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব-17 দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন পর্তুগালের ম্যাথিউস মিজ। গোল্ডেন বুট জিতেছেন অস্ট্রিয়ার জোহানেস মোসের। গোল্ডেন গ্লাভ জিতেছেন পর্তুগিজ গোলরক্ষক রোমারিও কুইনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজনীতিতে ভিন্নমত দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক, দলগুলোকে বিরত থাকার আহ্বান বিএনপির। বিরোধী দল দমনের মানসিকতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরামর্শ জামায়াতের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানালেন বিএনপি মহাসচিব। ভোগ মুক্তির কামনায় রাজধানী সহ সারা দেশে মসজিদে বিশেষ দোয়া। এবং মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন। 5 ব্যাংকের অর্থ ফেরত না দিলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা গ্রাহকদের। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। এই ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।